আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা জ্যামিতির চতুর্ভুজ অংশের ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। জ্যামিতির উপর আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোকে আপনারা সবাই ভালো করে বুঝতে পারছিলেন? ত্রিভুজ পার্টটা বিশেষ করে এটা কি সবার ক্লিয়ার হয়ে গেছে? দেখেন আপনারা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো মানে কতটা ইফেক্টিভ হচ্ছে কি না বা কোথাও সমস্যা হচ্ছে কি না এটা কিন্তু আমাদের বই পড়ে সমস্যা বাইর করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, আপনারা ধরা আছে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্নখানে দেখবেন বিগত সালের অনেক প্রশ্নের অনেক লিঙ্ক আছে। যেমন ধরা আছে ইউটিউবে অনেক চ্যানেল আছে, এখানে বিগত সালের প্রশ্ন বাইর করে ধরা আছে 20টা প্রশ্ন আসছে, দেখবেন 2টা বা 1টা অথবা 3টা ত্রিভুজ রিলেটেড প্রশ্ন সবসময় থাকে। ওই প্রশ্নগুলোতে যে দেখবেন যে আপনি নিজে নিজে সলভ করতে পারতেছেন কিনা, তখন আপনার কনফিডেন্স গ্রো হবে। এটা হচ্ছে আমাদের ক্লাস এবং আপনার প্রিপারেশনকে যাচাই করার একটা বেটার ওয়ে। যে রিসেন্ট যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে এগুলো থেকে নতুন নতুন যে প্রশ্নগুলো আসতেছে সেই টপিক ভিত্তিক প্রশ্নগুলো আপনারা দ্রুত সমাধান করতে পারতেছেন কিনা। আপনারা কি নিজের উপর নিজে এক্সপেরিমেন্ট চালান যে আমি 2 মাস আগে আমি কতটুকু পারতাম বা ক্লাসগুলো করার আগে আমি কি পারতাম এখন কীরকম পারতেছি, এই এক্সপেরিমেন্টগুলো চালাইতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকে চতুর্ভুজের ক্লাস। চতুর্ভুজের টপিকটা আমাদের বইয়ের 928 নম্বর পৃষ্ঠা আছে। তো আমরা জানি 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই যে এইভাবে এটাও কিন্তু চতুর্ভুজ, ঠিক আছে? চতুর্ভুজ মানে দেখতে একেবারে সুন্দর হবে, বিষয়টা এরকম না। 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। চতুর্ভুজের ক্রাইটেরিয়াগুলো দেখেন। ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে চারটা বাহু যদি সমান হয় তাহলে এটা হচ্ছে বর্গ, 4টা কোণ সমকোণ হতে হবে। আর 4টা বাহু সমান মানে বর্গটাকে একটু চাপ দিলে এটা বাঁকা হয়ে যাবে, কিন্তু বাহুগুলো তো সমান সমানে থাকবে। তার মানে তখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আর 90 থাকবে না, এটা ছোট বড় হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে রম্বস। তাহলে বর্গ আর রম্বসের মিল হচ্ছে বাহুগুলো সমান কিন্তু কোণগুলো ঠিক নাই। আর রম্বসের সাথে আবার সামান্তরিকের মিল হচ্ছে কি, যে কোণগুলা দেখতে একই রকম মানে 90 ডিগ্রি না, কিন্তু বাহুগুলা বিপরীত পাশের সমান সমান, বাট সবগুলা বাহু সমান না। মানে এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, বাট সবগুলাই সমান না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, এই সামান্তরিকটাকে চাপ দিয়ে সোজা করে দিলে এইটা হয়ে যাবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্লাসিফিকেশনটা হচ্ছে মানে আয়তক্ষেত্রের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে 4টা বাহু সমান না কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। তাহলে বর্গের সাথে আয়তের মিলের যে জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি মানে এটা, আর সামান্তরিকের সাথে মিল হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান, 4টা বাহু সমান না। বর্গের সাথে রম্বসের সম্পর্ক হচ্ছে 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমান না। সামান্তরিকের সাথে রম্বসের রিলেশন হচ্ছে কি, যে এই কোণগুলো 90 ডিগ্রি না, ঠিক আছে? কিন্তু এটা প্রত্যেকটা নিয়ে আবার আলাদা করে আলোচনা করব, বিপরীত কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে? হ্যাঁ, রাসেল চৌধুরী বলছেন আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। শুধু ইমপ্রুভ হলে চলবে না, মানে আমি যে জিনিসটা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা বিগত সালের যে কোনো প্রশ্ন বা রিসেন্ট যে কোনো প্রশ্ন বা প্রশ্ন বাদ আপনারা বিভিন্ন মডেল টেস্টের বই বার করে যে টপিকগুলো আমি পড়িয়েছি অলরেডি এবং আপনি ক্লাসগুলো ভালোভাবে করছেন, সেই টপিকের প্রশ্ন সমাধান করতে যেয়ে নির্দিষ্ট কোনো নিয়মে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে কিনা, যদি মনে করেন যে না আপনি এখন যে কোনো প্রশ্ন পারতেছেন, মোটামুটি পারতেছেন, 90% পারতেছেন, 2-একটা তো সমস্যা হচ্ছে কিন্তু চেষ্টা করলে সময় দিলে পারবেন, তাহলে ভালো। আর যদি কোথাও আটকে যান তাহলে অবশ্যই আমাকে আমাদের গ্রুপে পোস্ট দিবেন। আমাকে ইনবক্স করতে বলছি, অনেকে করেন না, গ্রুপে পোস্ট দিবেন, আমি একটু দেখতে চাই যে আসলে আপনি কোন প্রশ্নগুলোতে আটকায় যাচ্ছেন। সেটা জ্যামিতি হইতে পারে, পাটিগণিত হইতে পারে, বীজগণিত হইতে পারে, মানে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে এগুলো। আজকে একজনের সাথে আমাদের লিফটে দেখা হয়েছিল, আমি 5 তলায় থাকি, উনি 7 তলায় থাকে, মানে খালা বাসা। সে আমাদের বেসিক ম্যাথের আগের কোর্স করছে, কিন্তু এখন যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে সে কিছুই পারে না ম্যাথে, এমন দুর্বলতা দেখাচ্ছে। পরে বললাম যে আপনি কি ক্লাসগুলো করছেন? বসে ভর্তি হয়েছিলাম, প্রথমে কয়েকটা করছি, তারপরে করি নাই, আসলে অনেকদিন ধরে একটু বাইরে আছি, অন্য বিষয় নিয়ে ব্যস্ত। তো এই যে দেখেন, বিষয় হচ্ছে কোর্স করছে কিন্তু তারপরেও পারতেছে না। এর কারণটা কি? কারণটা আসলে কোর্স করা মানে তো এরকম না যে আমি ভর্তি হয়েছি শেষ।
ভর্তি হলে কি হয়ে যাবে, বিষয় হচ্ছে সময় শ্রম মেধা দিতে হবে। তাকে বলছে, আমাকে বললো আপনি কি পার্সোনালি পড়ান কিনা, আমি না পার্সোনালি পড়াই না। অফলাইনে পড়ান কিনা, পড়াই না। ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে কীভাবে হেল্প নিতে পারি। আপনার আবার আমি তখন বললাম যে ওই যে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করেন নাই, ওইখানে যে আবার ওই ক্লাসগুলো এখন করেন। তার মানে আপনি যদি 2 বছর পরে এসে দেখেন যে ম্যাথে দুর্বলতা, 2 বছর পরে আপনার সমস্যার সমাধানের জন্য আবার এসে আপনাকে আজকের এই ক্লাসটা করতে হবে। কথাটা কিন্তু খুব সিরিয়াসলি মানে মানে মাথায় নেন। যারা ক্লাস না করে জাস্ট ফাঁকি দিতেছেন নিজেকে, তাদের জন্য বলতেছি যে 2 বছর পরেও যদি আপনার সমস্যার সমাধান চান, আমার কাছে আসেন আর অন্যখানে যান। কাহিনী কিন্তু একটাই, যে আপনাকে এই ক্লাসগুলো আবার দেখতে হবে, আবার বই প্র্যাকটিস করতে হবে। তাহলে 2 বছর পরে যদি এই কাহিনী হয়, তাই এখন একটু গুরুত্ব দিলে কী লাভ হবে। এখন একটু গুরুত্ব দিলে আপনি সামনে অনেক কিছু, অনেক বাধা অলরেডি ক্রস করে যাবেন। 2 বছর আর অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা। তো আসি, আর আমি হচ্ছে যে আপনাদের রিভিশনের ক্ষেত্রে জাস্ট টপিকগুলো শেষ করতে দেন, আমি বেশ কিছু আপনাদের ওপেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিব। ঠিক আছে, আপনারা ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, ইনস্ট্যান্ট অ্যান্সার, ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, কোথায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিল করবো। কিন্তু আমাদের যেহেতু টপিকগুলো এখনো শেষ হয় নাই, আমরা ওই সলভিংটাতে এখনো যাচ্ছি না। আর আমরা কিন্তু আমাদের এই বইটা শেষ করার কারণে যে সুবিধাটা হচ্ছে যে সব ধরনের প্রশ্নের সর্বোচ্চ সংখ্যক সমাধান করতেছে। এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু আপনার পার্সোনালি যারা কোর্স করতেছেন তাদের কিন্তু লাইফ টাইম কাজে লাগবে। ওকে, আসি তাহলে। আসি আমরা চতুর্ভুজের, আজকে মোটামুটি চতুর্ভুজের উপর 2টা ক্লাস নিলে হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করব একটা বাড়তি ক্লাস নেওয়ার, যাতে বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। তো আসি, এগুলো বাদে আরেক ধরনের চতুর্ভুজ নিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে কি, যে এই 2টা সরলরেখা সমান্তরাল কিন্তু সমান না, অসমান। তার মানে এই যে অসমান হওয়ার কারণে এটা ঘরের চালার মতো এরকম দেখাবে, আবার এইভাবে লিখলেও কিন্তু এটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, যে 2টা বিপরীত বাহু সমান্তরাল আর অসমান থাকবে। তো এটা ডেফিনেশন নিয়ে আমাদের কাজ নাই, আমরা প্রত্যেকটার একেবারে স্পেসিফিক বিষয়গুলো দেখব। ঠিক আছে, আসি। বেসিক কিছু প্রশ্ন বইয়ের মধ্যে আছে, সেই প্রশ্নগুলোর ক্রাইটেরিয়াটা দেওয়া আছে বইয়ে। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে 2 নম্বর বলছে যে একটা চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত। আচ্ছা, চতুর্ভুজের বেসিক ক্রাইটেরিয়াটা হচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে যে কোনো ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে বেসিক চতুর্ভুজে। ঠিক আছে, এই সবগুলোর কিন্তু না, ভেরিয়েশন আছে, ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত একটা চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সেটা আমরা নাম দিতে পারি এ গুণন বি, এ বি। আর এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল হচ্ছে 2 ডাইমেনশনাল। ঠিক আছে, আর পরিসীমাটা হচ্ছে a প্লাস বি ডিভাইড ইন্টু 2। তো এই পরিসীমার ক্ষেত্রফলের ডিফারেন্সটা বা নাম শুনলে আপনার প্র্যাকটিক্যালি ফিল করতে পারতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে ক্ষেত্রফল হচ্ছে এই পুরো জায়গাটা কতটুকু, আর পরিসীমা হচ্ছে এটা বাউন্ডারি দিতে গেলে কতটুকু বাউন্ডারি দিতে হবে। তো দুটো তো এক জিনিস না। ধরা আছে আপনি এই যে বোর্ড, এই বোর্ডের চারপাশে আপনি একটা সুতা দিয়ে টানলেন, কতটুকু সুতা লাগবে, এই সুতার হচ্ছে পরিসীমা। আর এখানে বোর্ডটা কতটুকু জায়গা দখল করে আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর এইখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কোণের একটা হিসাব আছে। এই যে কোণগুলো একবার 90, একবার 70, এই যে কম বেশি হচ্ছে না, এগুলা সবগুলা যা উল্টা পাল্টা হোক, সবগুলা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। অর্থাৎ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সবগুলো সমান হতে পারে, অসমান হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সমস্যা নাই। তো 2 নম্বর প্রশ্নটা যেটা দেখতেছেন, যে একটা চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত হবে। 360 ডিগ্রি মিলাতে গেলে যা লাগবে সেটা অ্যান্সার গ নাম্বার 80 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তারপরে এখানে 3, 4, 5 এগুলো বেসিক জিনিস বলছে। সেই বেসিক জিনিসটা হচ্ছে দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন, প্রশ্নটা দেখেন। বলছে একটা চতুর্ভুজের দৈর্ঘ্য 4 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি হলে এর পরিসীমা কত। তাহলে পরিসীমা মানে কি, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। সূত্র হচ্ছে দরকার নাই। 3 আর 4 যোগ করলে 7, 7-এর ডাবল হচ্ছে 14। ঠিক আছে, ওকে। কি অবস্থা সুমন ভাই, কি বলছেন ভাই? অনেক ফিট মনে হচ্ছে আপনাকে। ফিট না রে ভাই, অনেক ক্লান্ত। গতকাল রাত 3টার সময় বাসায় আসছি। আচ্ছা, যাই হোক,
তাহলে 5 নম্বরে কি বলছে 4 নম্বরে তাহলে হচ্ছে মুখে মুখে পারতে হবে, বুঝছেন? পরিসীমা যখন বাইর করতে বলবে তখন কিন্তু মুখে মুখে পারতে হবে। কিরকম দেখেন, জাস্ট বেসিকটা দেখেন, মানে আমি এগুলো কথা না কেন বলতেছি দেখেন, এটা কিন্তু প্রশ্ন অনেক সহজ। আপনি জাস্ট এইভাবে ফর্মাল ওয়েতে করতে গেলেন এবং এটার প্র্যাকটিক্যালটা দেখতে এইরকম যে এই দৈর্ঘ্য 4 প্রস্থ 3, তাহলে 4 আর 3 7, আবার কেন 2 দ্বারা গুণ করে? এটা লজিকটা কি? লজিকটা হচ্ছে এইটা যে এই 4 এই পাশেও আছে, এই 3 এই পাশেও আছে, তার মানে কি একটা 4-এ 2 বার ব্যবহার হচ্ছে, একটা 3-এ 2 বার ব্যবহার হচ্ছে। তাহলে আমি যদি 4 আর 3 মানে এই এক পাশের 2টা যোগ করি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে কত? 7। এই পাশে যেহেতু 7, তাহলে ওই পাশেও তো 7 আছে, তাহলে 7 আর 2 বার 7 নিলে তো 14 হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা 2 দ্বারা গুণ করি। তাহলে এই যে সূত্রগুলা, সূত্রের স্টাইলে চিন্তা না করে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে সুবিধাটা কি হবে দেখেন। সুবিধাটা হবে পরবর্তীতে পরিসীমা রিলেটেড অনেক প্রশ্ন আসবে যেগুলো আপনাকে লেখালেখি ছাড়াই মুখে মুখে উত্তর বলা যাবে। কিরকম? ধরেন আছে যে এই প্রশ্ন আমি একটু উল্টা পাশে বানাইলাম, বানায় বললাম কি যে একটা চতুর্ভুজের পরিসীমা 14, এইখানে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 1, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এইখান থেকে উল্টা পাশে প্রশ্ন বানাচ্ছি। এখন বলতেছে যে ক্ষেত্রফল কত, এইরকম প্রচুর প্রশ্ন আপনারা সামনে পাবেন। তো এই যে যখন আপনি দেখতেছেন পরিসীমা 14, যখন আপনি দেখছেন দৈর্ঘ্য প্রস্থ 1, ক্ষেত্রফল কত, তখন আপনার মাথায় কি খেলতেছে জানেন? আপনার মাথায় খেলতেছে ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স, প্রস্থ সমান সমান ওয়াই, প্রশ্ন মতে 2 × x + y সমান সমান 14, ঠিক আছে? x + y সমান সমান 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে x - y সমান সমান 1। তাহলে এখান থেকে 2x সমান সমান 8, x সমান সমান, দেখেন আপনি যে কোনো ফর্মাল বইয়ে দেখবেন এই যে এইভাবে একটা ফর্মাল স্টাইলে, মানে আপনাকে বোঝাচ্ছে বাবা আমি সমাধান দিতেছি, তুমি যে সমাধান চাইলে এই নাও সমাধান। কিন্তু এই সমাধান দিয়ে আপনি কি করবেন? এটাকে আপনি কি 10-এ 10 নাম্বার পাবেন ক্লাস 9-10-এর বাচ্চার মতো, ছেলেমেয়েদের মতো, নাকি আপনাকে সেকেন্ডে বা মুহূর্তে অ্যান্সার বলতে হবে? এই যে এখানে x এর মান 4, তাহলে y এর মান হবে 7 - 4 সমান সমান 3, তাহলে ক্ষেত্রফল হবে 7 এই যে 4 × 3 সমান সমান হচ্ছে 12। এই যে এতক্ষণ পরে 12 অ্যান্সার আসলো। আপনারা অনেকেই কিন্তু এইভাবে প্রশ্ন করে সমাধান করে করে অভ্যস্ত, বইয়ে দেখবেন এইভাবে সমাধান আছে অধিকাংশ বইয়ে। আবার আপনি নতুন কোনো আইডিয়া আপনার মাথায় নাই, তাহলে কি সমস্যাটা হবে যে এত সহজ প্রশ্নটাও আপনি অনেক ঘুরায় ফেরায় সমাধান দিলেন, 100% নাম্বার পাইলেন, 100% সঠিক অ্যান্সার, কিন্তু আপনার টাইম শেষ। তো এই জিনিসটা কিভাবে স্পিড বাড়ে? এখন যদি আপনাকে বলে আমি স্পিড বাড়ান, তখন আপনি কি করবেন জানেন? এরকম আরো 50টা প্রশ্ন সমাধান করবেন এবং একইভাবে সমাধান করবেন, তাহলে কি স্পিড বাড়বে? স্পিড বাড়বে না। স্পিড বাড়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জিনিসটার দৃশ্যটা, মানে এই পুরো জিনিসটার চিত্রটা চোখের সামনে ভাসতে হবে। চোখের সামনে ভাসলে আপনি চোখ বন্ধ করলে সবকিছু দেখতে পাবেন, দেখবেন এবং মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। কিভাবে দেখেন, এই ফিল্ডটা দরকার আছে, কারণ এই পরিসীমা রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু সামনে আসবে, সিরিয়াসলি বলতেছি। হয়তো এত সোজা না, পেছানো আছে, কিন্তু ওগুলাকেও আমরা সাইজ করে ফেলবো। তার লজিকটা এখান থেকে ডেভেলপ করে নেই। সেটা হচ্ছে যে যখনই আপনি দেখলেন যে পরিসীমা 14 দেওয়া আছে, তখনই আপনার মাথায় এইভাবে ক্যাচ করতে হবে যে তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 7 হবে। এইটা কেন মাথায় আসতে হবে? কারণটা কি, যে আপনি যখন প্র্যাকটিক্যালি বুঝতেছেন পরিসীমা মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 গুণ, তাহলে 2 গুণ যদি 14 হয় তাহলে 2 গুণ করার আগে কত ছিল? 7 ছিল। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 7। আর এখানে বলতেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 1 মিটার বেশি, এইভাবে বলবে, তার মানে হচ্ছে ডিফারেন্স 1। 7 আর 1 দেখে এখন আসি মান নির্ণয়ের ক্লাসে আপনাদের চলে যাই। মান নির্ণয় ক্লাসে কি আপনাদের মনে আছে যে কোনো সমষ্টি আর ব্যবধান দেওয়া থাকলে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড়টা আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোটটা আসে? তার মানে কি 7 আর 1-এর যোগফল 8, 8-এর অর্ধেক হচ্ছে 4, 7 থেকে 1 বাদ দিলে 6, 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে এই যে পাইলাম একটা 4 একটা 3, তাহলে 3 আর 4 গুণ করলে 12। এই পুরা কাজটা কিন্তু মুখে মুখে হয়ে গেল। হয়তো বা আপনাদের বলার জন্য আমি লিখলাম বা চিত্র দিয়ে করতেছি, এই পুরো কাজটা আপনি মুখে মুখে করতে পারবেন। আমি আপনাদের প্রমাণ দেখাই দিব, যারা বেশ কিছু অঙ্কে এরকম অনেকগুলো ঘুরাই ফেরায় কথা থাকবে, আপনি সবগুলোই উত্তর পারবেন। আপনাদের আমি যেভাবে বলতেছি এইভাবে পারবেন না, বিষয়টা এরকম কিন্তু না। আপনারা অনেকেই কিন্তু এই যেভাবে করাই দিলাম একটু আগে, এইভাবে সবাই সঠিক উত্তর দিতে পারবেন। কিন্তু আমি যেটা বলতেছি যে মুখে মুখে কয়েক সেকেন্ডে উত্তর দিতে হবে। তখন কি দরকার? তখন এই প্র্যাকটিক্যালি ফিল করা দরকার। এই প্র্যাকটিক্যালি ফিল করার জন্য এইভাবে চিন্তা করতে পারতে হবে যে দৈর্ঘ্য প্রস্থের যোগফল যদি 7 হয়, এই পাশেও 7 আছে, এই 7 7 যোগ করে 14, এটাকেই বলা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা যখন বলা হয় তখন তার অর্ধেক যদি আমি নেই, তাহলে বুঝতে হবে যে এইখানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল আছে। তাহলে যদি বলে ব্যবধান 1,
তাহলে এই 7 আর 1 যোগ করলে 8 এর অর্ধেক 4 হচ্ছে দৈর্ঘ্য, আর 7 থেকে 1 বাদ দিলে 6, 6 এর অর্ধেক 3 নিলে হচ্ছে প্রস্থ। 4 আর 3 গুণ করলে দৈর্ঘ্য প্রস্থের গুণফল হচ্ছে 12। এটা আমরা সামনে আরো প্রমাণ দিব। হ্যাঁ, ওকে, আসি 5 নম্বর। 3 নম্বরটা বলেন না, 3 নম্বর দেন। 3 নম্বরটা বলতেছে কি যে 3 নম্বরটা বলতেছে যে চতুর্ভুজের 4 কোণের অনুপাত কত? 1 2 2 3 হলে 4 কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে চতুর্ভুজের যে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা তো একটু আগে বললাম যে চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়। ঠিক আছে, যদি 90 করে হয় তাহলে 4 লং 36, আর যদি একটা কমে তাহলে আরেকটা বাড়বে। ঠিক আছে, খেয়াল করেন, এটা হচ্ছে একটা বর্গ, এখানে 90 করে, ঠিক আছে না? কারণ আমি যদি এটাকে এই পাশে একটু চাপ দেই তাহলে কি হবে দেখেন তো, এই যে অনেক সময় এরকম করে পিঠা বানায় না, এরকম হয়ে যাবে না? আচ্ছা, চাপ দেওয়ার কারণে এটা যখন চাপ দিছি তখন কি হয়ে গেছে, তখন এই দুটা বাহু কাছাকাছি চলে আসছে, কাছাকাছি যখন চলে আসছে তখন এই কোণটা তো ছোট হয়ে 50 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটার বিপরীত কোণটা 50 ডিগ্রি। অ্যান্ড এটা যখন কাছাকাছি আসছে এইটা তখন বাঁকা হয়ে গেছে বেশি, এটা তখন এরকম বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে যাওয়ার কারণে এই 90 ডিগ্রিটা বড় হয়ে গেছে। বড় হয়ে কত হবে? এই যে যতটুকু এই পাশে কমছে 40 কমছে, তাহলে এখানে 40 বেড়ে হয়ে যাবে 130, এখানেও হবে 130। তার মানে কি যে এক পাশে কমলে আরেক পাশে বেড়ে ওটা আবার পূর্ণ হয়ে গেছে। তার মানে এখানেও মোটের উপর 360 ডিগ্রি ছিল, এখানেও কিন্তু মোটের উপর 360 ডিগ্রি। তাহলে দুই জায়গাতেই যদি 360 ডিগ্রি করে হয় তাহলে এখানে একটা আমরা সামারাইজ করতে পারি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 260 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন আসি যে 1:2, 2:3 এই যে চতুর্ভুজের কথা বলতেছে, তাহলে আমরা তো এখন অনুপাতের ক্লাসের মতো করে করব। বড় কোণ কোনটা? এইটা। তাহলে 1 আর 2 3, 3 2 5, 5 3 8, 8 ভাগে 3 ভাগ, 4 8 32, 5 8 40, 3 45 হচ্ছে 135। তাহলে বড় কোণটা হচ্ছে 135 ডিগ্রি হবে। ঠিক আছে, কিসে ও আচ্ছা আচ্ছা, অপশনগুলোতে ডিগ্রিগুলো শূন্য হয়ে গেছে না? আচ্ছা, সমস্যা নাই, ওটা হচ্ছে যে দেখে নেবেন পরের প্রশ্ন। দেখেন তাহলে হচ্ছে যে 5 নম্বর প্রশ্ন দেখেন, 5 নম্বর প্রশ্ন বলতেছে যে তাহলে এটা প্রশ্নের আনসার হচ্ছে 135 ডিগ্রি, 1350 হয়ে গেছে, ডিগ্রিগুলো নিচে চলে আসছে। তো আচ্ছা, সমস্যা নাই। 5 নম্বরে দেখেন, 5 নম্বর হচ্ছে যে চতুর্ভুজের কর্ণ কয়টা? কর্ণ কি? কর্ণ আর কোণ কি এক জিনিস না? কর্ণ হচ্ছে দুইটা শীর্ষবিন্দুর যোগফল। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই যে ধরেন আছে একটা আয়ত, এই আয়তর এই একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এই দুটো আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে কর্ণ। এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু, তাহলে বিপরীত দুটো শীর্ষবিন্দু যদি যোগ করি তাহলে যে বাহু বা রেখা তৈরি হয় সেটা হচ্ছে কর্ণ। ওকে, তাহলে এখন আমরা মূল আলোচনায় ঢুকবো। পদ্ধতি 1 হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কিত আলোচনা এবং প্রশ্ন। এখানে হচ্ছে সব থেকে বেশি বিন্দু প্রশ্ন আসে, মানে আয়তক্ষেত্র রিলেটেড প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো বেসিক ক্রাইটেরিয়াগুলো বলি। আয়তক্ষেত্রের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে বিপরীত বাহুগুলা সমান আর কোণগুলা 90 ডিগ্রি। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া বলা যায়, সেটা হচ্ছে যে এই যে কর্ণগুলা সমান সমান হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসি এই কর্ণগুলো। আবার এইখানে দেখেন, এই জায়গাতে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে না। এই 4টা কোণ মিলে কিন্তু আবার ওই যে বিপ্রতীপ কোণের মতো বিপরীত কোণগুলো সমান সমান, কিন্তু এখানে আবার 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কোণ কিন্তু না। আয়তক্ষেত্রের বেলা 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে যদি ও বিন্দুতে ছেদ করে, নাম দেই এ বি সি ডি, তাহলে এখানে ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে এই যে ও ডি সমান সমান ও বি আর ও এ সমান সমান ও সি, মানে এই জায়গাতে ছেদ করার সময় দুই পাশে সমান সমান করে ছেদ করবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই কর্ণের উপর ভেদ করে আরো একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে কি, একটা আয়তক্ষেত্রের একটি কর্ণ আয়তক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম কেন? কারণ এই বাহু সমান, এই বাহু সমান, আর এইটা হচ্ছে সাধারণ বাহু। এই কথাগুলোই কিন্তু আমরা ক্লাস 7, 8, 9, 10 মুখস্থ করতাম জ্যামিতিতে। সাইডে নোট দেওয়া থাকতো না, যে দেখেন এইভাবে দেওয়া থাকতো না। এগুলো আসলে স্কুলের টিচাররা যদি খুব বোঝায় পড়াইতো তাহলে নিজে থেকে বুঝতাম যে এখানে এই ত্রিভুজ সর্বসম। কেন সর্বসম? কারণ এই বাহু সমান, এই বাহু সমান, এবং এসি হচ্ছে সাধারণ বাহু। আমরা ত্রিভুজের সর্বসমতার এখানে শিখছিলাম যে 3টা বাহু সমান হলে সর্বসম হয়। তাহলে এই যে এ ডি সি সর্বসম এ বি সি। আচ্ছা, দেখ
এটা সর্বসম্মত বিষয়টা তো সমস্যা না। এখানে হচ্ছে কি যে এই সমকোণী ত্রিভুজ কিন্তু তৈরি হয়, দুই পাশে দুইটা সমান সমান সমকোণী ত্রিভুজে বিভক্ত করে একটা কর্ণ। আচ্ছা নেক্সট আসি। এখন আছে সূত্রটা হচ্ছে কি যে এটা যদি দৈর্ঘ্য এ আর প্রস্থ বি হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ বি, আর পরিসীমা হচ্ছে 2 × a + b। এটা তো জানি। আর একটা জিনিস শিখবো, সেটা খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের এই কর্ণটা এসি এর দৈর্ঘ্য কত। এখন আমরা দেখি সমকোণী ত্রিভুজের এসির দৈর্ঘ্য বাড়ি করা মানে যা এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বাড়ি করা মানে তা, মানে আয়তক্ষেত্রের কর্ণ যেটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে শুধু যদি এসির মান বাড়ি করতে চাই তাহলে এইটা বাহু যেহেতু এ তাহলে এ স্কোয়ার, এটা বাহু যেহেতু বি তাহলে বি স্কোয়ার, এর উপর রুট ওভার, মানে এই পাশের স্কোয়ারটা ওই পাশে যে রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন এটা যদি নাম দেই তাহলে নাম দিব হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এর উপর আবার রুট ওভার হবে, এটাকে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি 6 থেকে 9 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা আয়তক্ষেত্রের উপর সাধারণ প্রশ্ন। ঠিক আছে, সাধারণ প্রশ্ন আসি, এগুলো খুব বেসিক প্রশ্ন আছে। 8 নম্বর প্রশ্নটা দেখেন। 8 নম্বর প্রশ্ন বলতেছে যে এবিসি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি। এই টাইপের প্রশ্ন আসলে অনেকের সমস্যা হয় যে আসলে ইমাজিন করতে পারে না অনেকে যে এরপরে বিটা কি নিচে দিব না উপরে দিব, মানে অনেকে আছে ধরেন আছে যে একটা চতুর্ভুজ আট করলো, ঠিক আছে, এ বি বললো, এখন বলছে বি কে এইখানে দিব নাকি এইখানে দিব। এই ধরনের কনফিউশন যাদের আছে তাদেরকে বলি প্রশ্নে যেভাবে বলবে সেইভাবে চিন্তা করবেন। এ বি সমান্তরাল সিডি, তার মানে আপনি যদি এখানে এ বি দেন তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল সিডি, তাহলে এটা ঠিক আছে। আবার যদি আপনি ওইভাবে না দিয়ে এইভাবে দেন যে এখানে বি এখানে সি এখানে ডি, তাহলে এই তারপরে তো সমান সমান হচ্ছে, তাই না, এটা সমান্তরাল, তার মানে দুইভাবে সঠিক। এই যে বিকল্পটা সঠিক, এই কনফিডেন্সটা মাথায় গ্রো করতে হবে। নেক্সট আসি, এবং বলছে কি যে এসি সমান সমান বিডি, এই দুটা তো সমান্তরাল ঠিক আছে, তাহলে এইটা আবার এই এসি আর বিডি এই দুটাও সমান সমান, মানে এটা সমান্তরাল এবং এইটা সমান সমান। তারপর কি বলছে এবং এ কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই রেখাটা সমান হয় এবং এই বাহুটা যদি সমান্তরাল হয়, তাহলে এটা অবশ্যই আয়তক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো সেটা ফিল আপ করতেছে। তাহলে সঠিক চতুর্ভুজ কোনটি, তাহলে চতুর্ভুজটা সঠিক কোনটা হবে দেখেন অপশনের মধ্যে কি বলছে। ক নম্বর বলছে আয়তক্ষেত্র, খ নম্বর বলছে ট্রাপিজিয়ামের তো দুটা বাহু সমান, আবার গ নম্বরে বলছে সামান্তরিকে তো 90 ডিগ্রি কোণ নাই, ঘ নম্বর বলছে রম্বসে তো 90 ডিগ্রি কোণ নাই, ঠিক আছে না। তাহলে এই কারণেই আয়তক্ষেত্র হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, ওকে আসি। তাহলে 9 নম্বর প্রশ্ন দেখেন, আর একটু স্লো বলবো তাই না, আচ্ছা ওকে। 9 নম্বর প্রশ্ন বলতেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত। 12 আর 5, তাই না, তাহলে এই নিচেরটা 12 আর এটা 5, তাহলে এই যে কর্ণ মানে যা অতিভুজ মানে তা, তাহলে এখন মনে করেন এটা সমকোণী ত্রিভুজের মতো, যে সমকোণী ত্রিভুজের মতো অতিভুজটা কত, তাহলে 5 আর 12 হলে আমরা সমকোণী ত্রিভুজের ক্লাসে কি দেখছিলাম যে একটা 13 হবে, কিভাবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এর উপর রুট ওভার, তার মানে 144 যোগ 25 এর উপর রুট ওভার দিলে 169 এর উপর রুট ওভার, তার মানে হচ্ছে 13। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 13। তাহলে 13 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। নেক্সটে আসি, 6 নম্বর প্রশ্নটা একজন বলতে বলছেন আব্দুর রহমান আনাস। 6 নম্বর প্রশ্নটা দেন, এই যে আপনার লাইভ ক্লাস করলে প্রশ্নের নাম্বার বললে আমি আবার ওইটা করে দিব। আবিদুর রহমান AMS বলছেন 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে। 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বর প্রশ্ন বলছে কি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে। সামান্তরিক হচ্ছে কি দেখেন চতুর্ভুজগুলাকে সবগুলাকে এক একটা সামান্তরিক বলা হয়। সামান্তরিকের বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে বর্গ, আয়ত, কর্ণ, মানে ট্রাপিজিয়াম। তো বলতেছে যে একটা সামান্তরিক আট করলাম, এই বর্গও কিন্তু এক ধরনের সামান্তরিক, আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, ঠিক আছে, রম্বসও এক ধরনের সামান্তরিক, মানে মূলত হচ্ছে কি যে চতুর্ভুজের এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলোকে সামান্তরিক বলা হয়। তো এই সামান্তরিকের যে
স্পেশালিটি কি বলছে যে সামান্তরিকের কর্ণ তো সাধারণত অসমান থাকে। এটা সামান্তরিকের আলোচনাতে আমি দেখা দিতাম। ধরো এটা একটা সামান্তরিক, তাই না? এই সামান্তরিকে কি হচ্ছে, এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই যে কর্ণ দেখেন, এটা আর এই কর্ণ, এই দুই কর্ণ কিন্তু অসমান। এখন আসি, আমি যদি কোনো কারণে এই কর্ণটাকে ছোট করে সমান করতে চাই এর মতো, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? সমান করতে গেলে তখন এই বাঁকা বাহুটা এটা সোজা হয়ে যাবে, এই বাঁকা বাহুটা এটা সোজা হয়ে যায়, এইভাবে দাঁড়ায় যাবে। তার মানে যেটা একটু আগে বাঁকা ছিল এটা সোজা হয়ে গেল। তো সোজা হয়ে যাওয়ার পরে যে অবস্থানটা দাঁড়াইলো, এখানে এই বিপরীত বাহুগুলো সমান সমান, এই বিপরীত বাহুগুলো সমান, এবং এইখানে কর্ণগুলো সমান হয়ে গেল। কর্ণগুলো যখন সমান হয়ে গেল, তখন এই যে চতুর্ভুজটা দাঁড়ালো, এই চতুর্ভুজটার নাম হয়ে গেল আয়তক্ষেত্র। এটা কিন্তু আমি শুরুতে ডেফিনেশনেই বলছিলাম যে আয়তক্ষেত্রের কোণাগুলো চাপ দিলে সামান্তরিক হয়ে যায়। তাহলে বলতে পারেন রম্বস কেন হয় না বা বর্গ কেন হয় না? বর্গ এই কারণে হয় না যে সামান্তরিকের কথা বলার কারণে তো এটা বিপরীত বাহুগুলো সমান, চারটা বাহু সমান না। তারপরে কোণগুলা যখন কর্ণগুলো সমান হয়ে যাবে, তখন এইভাবে কোণগুলো হয়ে যাবে 90 ডিগ্রি। কোণগুলো 90 ডিগ্রি হলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। ওকে, 9 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। আসে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করা। দেখেন 10 নম্বর প্রশ্ন দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং কর্ণ 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 এবং কর্ণ 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন যে দ্রুত অ্যান্সার দেওয়া যায়, এটা আমরা কোন শিক্ষাকে কাজে লাগালে পাবো? আমরা যে সমকোণী ত্রিভুজের যে আলোচনাটা শুনছিলাম, সেই আলোচনা থেকে দেখেন, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর কর্ণ 10। তাহলে 8 আর 10 হলে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে যদি চিন্তা করি, অতিভুজ 10 হলে লম্ব আর ভূমি হয় 6 এবং 8। তাহলে এই 8 যদি ভূমি হয়, 6 যদি লম্ব হয়, তাহলে এটা আবার আয়তক্ষেত্রের আকার যদি চিন্তা করি, দেখেন এ বি সি ডি, এবিসি হচ্ছে আয়তক্ষেত্র, কিন্তু এবিসি হচ্ছে কর্ণ আকারে অতিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 আর ভূমি 8 হলে লম্ব হবে 6। এখন সমকোণী ত্রিভুজের কাজ বাদ দিয়ে দিই এখন, কারণ সমকোণী ত্রিভুজের যেটা লম্ব, ওইটা আবার আয়তক্ষেত্রের প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8, প্রস্থ যদি 6 বাইর হয়ে যায়, তাহলে ক্ষেত্রফল হবে 8 × 6 = 48। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 48। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। বারো নম্বর প্রশ্নটা দেখেন, অথই সাগর 12 নম্বর প্রশ্ন করতে বলছেন, রতন দাস 14 নম্বর। হ্যাঁ, 11 নম্বরটা সহজ আছে, তো এটা করে নেবেন। 12 নম্বরটা বলতেছে কি, একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? একটু আগে যে আমি বলছিলাম পরিসীমার কথা, মনে আছে আপনাদের? যে পরিসীমাটাকে প্র্যাকটিক্যালি ফিল করতে পারলে খুব দ্রুত অ্যান্সার বাড়ি করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই 12 নম্বর প্রশ্নটার অ্যান্সার কিভাবে সব থেকে দ্রুত করা যায় সেটা দেখেন। পরিসীমা যদি 40 হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল হচ্ছে 20। 5 ভাগে যদি 20 হয়, 1 ভাগে 4, 8, 12, 8 আর 12 গুণ করলে 96। আপনাদের বোঝার জন্য জাস্ট লিখলাম, পরীক্ষার হলে কিন্তু লেখার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে 96 কিভাবে সব থেকে দ্রুত হইলো, তার লজিকটা দেখেন। প্রশ্নে বলা আছে যে প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। এইটা থেকে বোঝা যাচ্ছে দৈর্ঘ্য, ভগ্নাংশের ক্লাসে আমরা এটা শিখছিলাম যে এই 3 হচ্ছে দৈর্ঘ্য আর 2 হচ্ছে প্রস্থ। তাহলে 3 যদি দৈর্ঘ্য আর 2 প্রস্থ হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে 3x আর 2x দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল ইকুয়াল টু পরিসীমা যে দেওয়া আছে 40, 40-এর অর্ধেক কত? 40-এর অর্ধেক 20। তার মানে 5 ভাগে 20। 5 ভাগে যদি 20 হয়, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 4। x এর মান যদি 4 হয়, তাহলে বড় বাহুটা কত হবে? বড় বাহুটা হবে 3 আর 4 12। তাহলে ছোট বাহুটা কত হবে? ছোট বাহুটা হবে 4 দুগুণা 8। এই 8 আর 12 গুণ করলে কি হয়? 96 হয়। এইটুকু কাজই এইখানে করছিলাম, আর মাঝখানে সবগুলা কাজ মুখে মুখে হয়ে গেছিল। এটার জন্য কি কি আইডিয়া থাকা দরকার? আইডিয়া থাকা দরকার ওই যে পরিসীমা 40 যে দেওয়া আছে,
ওইটার অর্ধেক নিতে হবে 20। আবার যদি ফর্মালি লিখে লিখে করতেন তাহলে কি করতেন, এই যে 2x + 3x × 2 = 40। এইভাবে যখন আপনি যাবেন তখন আমরা অবশ্যই সমাধান বাইর হবে, কিন্তু সময় বেশি লাগবে, বাট জোরের কিন্তু না। 5x = 20, x = 4, তারপরে বাকি কাজ নর্মালি। আর আমি যেভাবে বলতেছি একই জিনিস, একই কথা বলতেছি, নতুন কোনো কথা নাই, কিন্তু ওইটা প্র্যাকটিক্যালি ফিল করার জন্য দ্রুত মুখে মুখে করা যাবে। ঠিক আছে। জাহিরুল ইসলাম বলছেন যে স্যার আগেরটাতে 6 আসলো কিভাবে বুঝি নাই। বুঝেন নাই এর কারণ হচ্ছে আপনি সমকোণী ত্রিভুজের ক্লাস করেন নাই। সমকোণী ত্রিভুজ যদি ক্লাস না করে থাকেন তাহলে আপনাকে তো আবার বিস্তারিত বোঝাইতে হবে। সমকোণী ত্রিভুজের ক্লাস করবেন, জ্যামিতির প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সিয়ালি করবেন। ধরা আছে যে এইটা হচ্ছে যে এই অতিভুজের ক্ষেত্রে আমরা জানি আগের বারের অঙ্কটা যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে লম্ব সমান সমান এইটার উপর রুট হবে 10-এর উপর স্কোয়ার, মানে 100 থেকে 64 বাদ, তার মানে 36-এর উপর রুট = 6। আগের প্রশ্নটার অ্যান্সার এইভাবে 6 আসছিল, কিন্তু সমকোণী ত্রিভুজের বাহু তিনটার মান অনুপাত যদি মনে থাকে যে 3, 4, 5কে 2 দ্বারা গুণ করলে 6, 8, 10 হয়। তাহলে 10 তো অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 8, তাহলে লম্ব অবশ্যই 6 হবে। এখন কেউ যদি সমকোণী ত্রিভুজের ক্লাসটা না করেন তাহলে তো এই কথাগুলো সবগুলো একবারে নতুন মনে হবে। তো আপনাকে তো আর নতুন করে এত বিস্তারিত আলোচনা করার সময় নেই, তাই না? সমকোণী ত্রিভুজের ক্লাসটা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে যাব। কাছাকাছি প্রশ্নগুলো আমরা স্কিপ করতে চাচ্ছি। 14 নম্বর প্রশ্ন দেখেন, 13 নম্বরটা একই রকম। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 মিটার এবং পরিসীমা 1 মিটার, 42 সেন্টিমিটার দেওয়া আছে একটা। আচ্ছা 13 নম্বরটা দেন তো একটু, একজন বলছে করে দিই, এইটুকু ডিফারেন্স আসলে পারতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রশ্ন। এখানে বলছে 42 সেন্টিমিটার, আর কি বলছে পরিসীমা 1 মিটার। পরিসীমা 1 মিটার, তাহলে এই যে 1 সেন্টিমিটার, এটা মিটার বলা আছে তাই না? সেন্টিমিটার মিটার, 1 মিটার মানে যা 1 দিয়ে 100কে গুণ করলে 100 সেন্টিমিটার মানে তা। তাহলে এটা যদি 42 হয়, উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বাড়ি করতে গেলে তাকে প্রস্থ বাড়ি করতে হবে। তাহলে দেখেন এই পরিসীমা যদি 100 হয়, তাহলে এখান থেকে আপনারা লজিকে নিয়ে আসেন দৈর্ঘ্য যোগ প্রস্থ = 50। কেন? কারণ পরিসীমার অর্ধেকই তো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 42, তাহলে প্রস্থ কত হবে? এই প্রস্থ = এই 42টা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে 8। তাহলে এখানে প্রস্থ 8 বার হলো, কিন্তু প্রস্থ তো চাই না, চাইছে ক্ষেত্রফল। তাহলে 42 × 8 = 8 × 16 6 করে 1, 4 × 32 আর 1 33, 336 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি দ্রুত বার করতে পারবেন। ওকে, তাহলে এগুলো স্কিপ করতেছি। 14 নম্বর প্রশ্নটা দেখেন, একটা পার্সেন্টেজের একটা কথা বলা আছে, সে দেখি। 14 নম্বর বলছে যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 60 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 24 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে এখানেও কিন্তু কাহিনী একই, জাস্ট শুরুর ক্লুগুলা আপনার হাতে সহজে ধরায় না দিয়ে একটু পেঁচায় ধরায় দিছি। তো আমরা তো প্রত্যেকটা অঙ্ক তো এত বারবার করতে পারি না, ঠিক আছে না? একটু স্মার্টলি সমাধান করে দিতেছি। হ্যাঁ, কীরকম? দৈর্ঘ্যের প্রস্থের চেয়ে 60% বেশি, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 60% বেশি, তাই না? তাহলে একটা যদি 100 হয়, একটা হবে 60, 160। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 24 সেন্টিমিটার। খেয়াল করেন, এইটা যদি দৈর্ঘ্য হয় a আর প্রস্থ যদি হয় b, তাহলে a - b = 24। আবার দেখেন, এইটা যদি আমরা ছোটটাকে 100% ধরি, তাহলে বড়টা হচ্ছে 160%। তাহলে আমরা পার্সেন্টেজের ক্লাসের লজিকটা যদি এখানে কাজে লাগাই, যে 160 থেকে 100% বিয়োগ করলে যে 60% হয়, এইটার ভ্যালুই হচ্ছে 24। কারণ এখানে পার্সেন্টেজে পার্থক্য যার 60, সেইটার ভ্যালুটা হচ্ছে 24। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 24-এর নিচে 60 × 100, 0 0 কারা 4 6 24, 40। তাহলে এখানে যদি এটা বিটা 100%, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 40। তাহলে এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু 40, মানে 100%-এর মান 40 হলে 160%-এর মান কত? তাহলে 160%-এর মান দেখেন, এটা বার করার দরকার নাই, এখানে জাস্ট একটু চিন্তা করি। পার্থক্য যেহেতু 24, এখানে প্রস্থটা হয়ে গেছে 40, তাহলে দৈর্ঘ্যটা হবে কত?
এই 40-এর সাথে 24 যোগ হবে, 40 যোগ 24 সমান সমান 64। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 64। ঠিক আছে, আচ্ছা সবাইকে ক্লিয়ার কিনা একটু জানাবেন। তারপরে 15, 16, 17 এগুলা সবগুলো অঙ্ক স্কিপ করলাম, একই রকম প্রশ্ন। কোথাও সমস্যা থাকলে আপনারা বলবেন। ও আচ্ছা, এখানে 17 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রম আছে, এটা একটু দেখি। এটা ব্যাংকের অনেকগুলো পরীক্ষা আসছে। এই যে 17 নম্বর প্রশ্ন আমি বলতেছি না, এই প্রশ্নটা ব্যাংকের অনেকগুলো পরীক্ষা আসছে। বলছে কি যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ পরিসীমার অনুপাত 1:5। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? তাহলে দেখেন এই অনুপাত যে 1:5 যখন দেওয়া আছে, এটা কার অনুপাত? দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত, সরি প্রস্থ আর পরিসীমা। তাহলে একটু দেখি যে এটা প্রস্থ হচ্ছে 1 আর পরিসীমা হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি পরিসীমার অর্ধেক হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তাহলে প্রস্থ যেহেতু 1 দেওয়াই আছে, তাহলে দৈর্ঘ্য হবে 1.5। এখন অনুপাত কার অনুপাত? দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত চাইছে, তাই না? তাহলে এই 1.5 অনুপাত 1। কিন্তু আমরা অনুপাতের ক্লাসে শিখছিলাম যে ভগ্নাংশ বা দশমিক আসলে আকারে অনুপাত হয় না, পূর্ণ সংখ্যায় করতে হয়। তাহলে 1.5কে পূর্ণ সংখ্যা বানাইতে গেলে 1.5-এর ডাবল 3 যখন নিব, তাহলে 1-এর ডাবল হবে 2। তাহলে 3:2 হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এইখানে এই পুরো কাজটা করার জন্য যে লজিকগুলো দরকার, সেগুলো কিন্তু আমরা শুরুতে ভালো করে শিখছিলাম। যে পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ডাবল। তাহলে দৈর্ঘ্য প্রস্থের ডাবল যদি 5 হয়, তাহলে ডাবলের অর্ধেক হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে যদি 2.5 হয়, প্রস্থ যদি 1 হয়, তাহলে দৈর্ঘ্যটা হবে 1.5। তাহলে দৈর্ঘ্য 1.5 আর প্রস্থ 1 মিলে অনুপাত সাজালে 3:2 হয়। এখানে যা যা নলেজ দরকার আপনার প্রিভিয়াস আগে কিন্তু শেখানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারপর অনেকে যেটা ভাববেন, ফর্মাল সমাধান দিলে ভালো হইতো, মাথার উপর দিয়ে যাচ্ছে, এত শর্টকাট হচ্ছে। হ্যাঁ, শর্টকাট করো না, কি করে বলেন? এইখানে যা যা করা দরকার, বলা দরকার, এগুলা আগের নলেজ গ্যাদার হয়ে গেছে। ঠিক আছে, আসি 17 নম্বর ক্লিয়ার। আর এক্স ধরে বিস্তারিত সমাধান বইয়ের মধ্যে দেওয়া আছে। ওই কাহিনী করতে গেলে কিন্তু আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, 5টা প্রশ্নের সময় কাটে খায় ফেলবে যদি শুধু এক্স ধরে সমাধান করতে চান। আসি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করা। এখানে সহজ সহজ প্রশ্ন আছে। 19 নম্বর প্রশ্নটা দেখেন, 18 নম্বরটা সহজ আছে। 19 নম্বর বলছে যে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফলটি অপরিবর্তিত থাকবে? তার মানে আপনার একটা ঘর আপনি ধরেন আছে 100 বর্গ ফুটে রাখবেন। এখন আপনার দৈর্ঘ্য যদি প্রস্থ সমান সমান করেন 10 10 100, কিন্তু আপনি যদি কোনো এক পাশে একটা বাহু বাড়ান, তাহলে ঘরটা তো বড় হয়ে যাবে। কিন্তু আপনার যে টার্গেট ঘরটাকে বড় না করা, তাহলে আরেক পাশে ছোট করে দিতে হবে। তো বিষয়টা হুবহু একই রকম, যে যখন 18 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার ছিল, তখন এইরকম 10 আর 18, এটা একটা ঘর। এখন হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তাহলে এখানে 10 আর 18 ক্ষেত্রফল কত? 18 গুণন 10। আর নতুন ক্ষেত্রফল কত? নতুন ক্ষেত্রফল 100, 18 গুণন 10ই হবে। কিন্তু এইটার দৈর্ঘ্যটা 25, প্রস্থ কত জানি না। তাহলে ধরি প্রস্থটা এক্স, তাহলে 25 গুণন এক্স সমান সমান 18 গুণন 10। তাহলে এক্স সমান সমান নিচে 25 দিয়ে ভাগ করলে হবে 5 5 25, 5 2 10। আর এখন তো যাচ্ছে না, তাহলে 18 2 36 আর 5, 36-এর ডাবল 72, 5-এর ডাবল 10, তার মানে 7.2। আর এই যে দশমিকের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলাম, এই জিনিসটাও আমি দশমিকের ক্লাসে সুন্দর করে শেখাই দিয়েছিলাম, যে কোনো সংখ্যার নিচে যদি 10 থাকে, তাহলে অথবা 100 থাকে অথবা 1000 থাকে, তাহলে দশমিক মান বসানো খুব সহজ। কিন্তু এখানে 5 আসার কারণে দশমিক মান বসাতে সমস্যা হলে এটাকে ডাবল করে নিয়ে এক ঘর আগে দশমিক বসানো যায়। দশমিকের ক্লাসে দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে 19 ক্লিয়ার। 20 নম্বরটাও সহজ আছে। 21 নম্বরটা একজন করতে চাইছে, 21 নম্বরটা দেখি। 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা তো 5 সেকেন্ডে হবে, এবং এটার জন্য কি দরকার? আগের নলেজকে কাজে লাগানো দরকার। 20x পরিসীমা মানে কি? তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 10x, দৈর্ঘ্য প্রস্থের যোগফল 10x। এখন একটা বাহু যদি 4x + 3 হয়, আরেকটা কি হবে?
তাহলে এই দুইটা যোগফল থেকে একটা বিয়োগ করে দিলে আরেকটা বাইর হবে। তাহলে একটা কত, একটা হচ্ছে 4x প্লাস 3, তাই না? তাহলে -4x - 3, তার মানে হচ্ছে 6x - 3। মাইনাস কেন হলো? কারণ এখানে তো ব্র্যাকেট দিয়ে মাইনাস করা লাগতো, সেই মাইনাসটা ডাইরেক্ট করে দেওয়ার কারণে এই দুইটার আগে মাইনাস চলে আসলো, দেন x থেকে 4x গেলে 6x আর থাকলো 3, 6x - 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6x - 3। ক্লিয়ার কিনা জানাবেন, এবং যত বেশি আপনি প্র্যাকটিক্যালি ফিল করতে পারবেন তত দ্রুত অ্যান্সার বাইর হবে। এখন আসি আমরা 22 নম্বর অঙ্কে আরও সুন্দর একটা জিনিস শিখবো, এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই যে যারা রেসপন্স করতেছেন এরকম অন্যরা রেসপন্স করার চেষ্টা করবেন, আর রেসপন্স করতে গেলে কিন্তু আপনার পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এবং আমি ক্লাস নেওয়ার পরে পড়বেন বিষয়টা এরকম না, আগে থেকে পড়লে বেশি বেশি প্রশ্ন করতে পারবেন। পরে পড়লে কি হবে জানেন, আপনি তো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবেন। 22 নম্বর বলছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটা আমরা ফর্মালি সমাধান করি। এই যে ক্ষেত্রফল 160, দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স আমরা জানি না, কিন্তু প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স 6, তার মানে কি xy = 160, x - y = 6। আমাদের বাইর করতে হবে কি, আমাদের বাইর করতে হবে দৈর্ঘ্য কত। তা আমরা জানি দৈর্ঘ্য বাইর করতে গেলে এইরকম বাহুর ক্ষেত্রে x + y এর মান জানা দরকার। তাহলে x + y হোল স্কয়ার ইকুয়াল টু x - y হোল স্কয়ার প্লাস 4xy, ঠিক আছে? এই সূত্র প্রয়োগ করলে কি হবে, এই x + y এর মান পাবো। তাহলে এখানে এটার মান হচ্ছে 6 6 36 প্লাস 4 160 হচ্ছে 4 64 640, তার মানে 696 এর উপর রুট ওভার 696 এর উপর রুট ওভার মানে কি 625 26 636 26 26। আচ্ছা, অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে যে তাহলে যোগফল আর বিয়োগফল পাইলাম। তাহলে x + y এর মান হচ্ছে 26, x - y এর মান হচ্ছে 6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, 2x এর মান হচ্ছে 32, x এর মান হচ্ছে 16। তাহলে x এর মান 16 হলে y এর মান হবে 10। তাহলে চাইছে কি, চাইছে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চাইছে, তাহলে দৈর্ঘ্য তো 16 হবে। আচ্ছা, তো এই যে এটা আমরা সমাধান করলাম ফর্মালি বীজগণিতের এক্সট্রারে, তাতে কিন্তু একটা সময় লাগলো। আরও একভাবে করা যাইতো, সেটা হচ্ছে কি যে দৈর্ঘ্যটা যদি ধরি দৈর্ঘ্যটা x, তাহলে প্রস্থটা হবে x - 6, তখন আর দুইটা রাশি আসলো না, তখন সমীকরণটা কি হবে, তখন সমীকরণটা হবে x × x - 6 = 160। এখানেও কিন্তু মিডিল টার্ম আসবে, 6x - 160 = 0। 160 যদি আমরা ভাঙি তাহলে x² - 10x 16x প্লাস 10x মাইনাস 160 = 0। এখান থেকে আমরা লিখতে পারি x - 16 আর x + 10 = 0। মিডল টার্মের এই স্টাইল তো আপনারা অনেক অঙ্কে দেখছেন, তাই না? তার মানে x এর মান 16। কিন্তু এই মোটামুটি যে কাজগুলো করলাম এটা সবগুলাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। অ্যান্ড কীভাবে করলে সব থেকে কম সময়ে অ্যান্সার বার করা যাবে, সেটার জন্য যা জানা দরকার সেটা হচ্ছে আমরা গতিবেগের ক্লাসে একটা বিষয় দেখছিলাম যে একটা সংখ্যার দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে, আবার সংখ্যা দুটার বিয়োগফলও দেওয়া আছে। তার মানে এই সংখ্যা বিয়োগ করলে যেন 6 হয়, আবার গুণ করলে যেন 160 হয়। কত কত করলে এরকম সম্ভব, সেটা শুধুমাত্র 16 আর 10 করলেই সম্ভব। 16 আর 10 গুণ করলে 160 হয়, 16 থেকে 10 বাদ দিলে 6 হয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 না, কিন্তু মানে এটা আমরা মিলাই দিলাম, 160 নিয়ে একটু ভাবলাম। অপশন টেস্ট তো অবশ্যই হেল্প করবে। তাহলে 16 দৈর্ঘ্য আর প্রস্থ 10 হলে গুণ করে 160 হয়, বিয়োগ করে 6 হয়, তার মানে দৈর্ঘ্য হচ্ছে এই 16 মিটার হচ্ছে অ্যান্সার। এরকম প্রশ্ন আপনারা পরবর্তীতে অনেক পাবেন, যে সংখ্যাগুলোকে একটু ভাঙায় দ্রুত অ্যান্সার বাড়ি করা, ঠিক আছে? ওকে, এই সংখ্যা ভাঙার বিষয়গুলো কিন্তু আমরা দেখাইছিলাম। ও 676 না, এখানে আগের বার রুট ওভার। আচ্ছা, সমস্যা নেই, 676 ওটা করে নেবেন, একটু যোগ বিয়োগে ছোটোখাটো মিস্টেক হতেই পারে। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা আপনারা একটু বলেন তো অ্যান্সার দ্রুত। দেন 24 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
এগুলো তো আপনার পারার কথা। এরকম পারবেন। 23 নম্বর অঙ্কটা মুখে মুখে শুনবেন, কত সুন্দরভাবে পারা যাচ্ছে। 23 নম্বর অঙ্কটা দেখেন। 23 নম্বর হচ্ছে একটি আয়তক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার কম, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স হচ্ছে 4। ঘরটির পরিসীমা 32 মিটার। পরিসীমা 32 মানে কি? দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক হচ্ছে 16, যোগফল মানে এই পরিসীমার অর্ধেক 16 মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 16 আর বিয়োগফল 4। উত্তর কি যেতে ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে 16 আর 4 20, 20 এর অর্ধেক 10, 10ই অ্যান্সার। আচ্ছা, এই তো সবাই পারছেন। অথৈ সাগর 50, আপন চাকমা 50, রুকাইয়া ইসলাম রত্না 50, রিফাত মাহমুদ 50। ওকে, ক্লিয়ার। তাহলে 26 নম্বর প্রশ্নটা সমাধান করতে বলছেন অনেকে। 26 নম্বরটা দেখি। একটি আয়তক্ষেত্রের অর্ধেকের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বড়। আয়তক্ষেত্রটির অর্ধেকের ক্ষেত্রফল 750 বর্গমিটার। আয়তক্ষেত্রের অর্ধেকের দৈর্ঘ্য কত? এইখানে অর্ধেক নামে যে শব্দটা দেখতেছেন, এই শব্দটা শুধুমাত্র আপনাদেরকে কনফিউজ করার জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে? কিরকম দেখেন, যে এই যে একটা বড় আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে আমরা কাটলাম, কেটে আবার একটা আয়তক্ষেত্রেই থাকলো, ঠিক আছে? মানে এখানে কাটার পরে দুই পাশে আয়তক্ষেত্র। এখন দেখেন যে এখানে একটা নাম দেই, এ বি সি ডি ই এফ। খেয়াল করেন এখানে এ বি সি ডি হচ্ছে সব থেকে বড় আয়তক্ষেত্র, মানে দুটো ছোট মিলে একটা বড়। আর এই ই এফ ডি এটা একটা ছোট মানে আয়তক্ষেত্র, ই এফ বি সি এটা একটা ছোট আয়তক্ষেত্র। আর এখানে বলছে কি যে একটি আয়তক্ষেত্রে অর্ধেকের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বড়। তাহলে এই যে এটার নাম দেয়, এই অর্ধেকের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের থেকে 5 মিটার বড়। তাহলে এটা এক্স, এটা হচ্ছে এক্স প্লাস 5। তারপর কি বলছে? আয়তক্ষেত্রটির অর্ধেকের ক্ষেত্রফল, অর্ধেকের মানে কি? এই পুরো আয়তক্ষেত্রের অর্ধেক এইটার ক্ষেত্রফল হচ্ছে 750। আচ্ছা, উত্তর কি বার করতে বলছে? আয়তক্ষেত্রটির অর্ধেকের দৈর্ঘ্য কত? এই যে অর্ধেক আছে, এই অর্ধেকের দৈর্ঘ্য মানে এইটা কত, এটা বার করতে হবে। তাহলে দেখেন এখানে বারবার অর্ধেক বলার কারণে কি হচ্ছে, এই বড়টার সাথে এরকম সম্পর্ক নাই, এটার সাথে যখন সম্পর্ক নাই তখন একটু নর্মালি চিন্তা করেন তো আপনি, দুইটা বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থের ডিফারেন্স মানে 5, এটা দৈর্ঘ্যটা 5 বড় আর ক্ষেত্রফল 750। তাহলে সমীকরণটা হবে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 750। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এই 750 মানে কি? 750কে মিডল টার্ম করার জন্য কিন্তু আপনাকে ভাঙতেই হবে। তো এই মিডল টার্ম করতে যা না ভাঙে, আপনি যদি শুরুতেই ভাঙে ফেলেন তাহলে তো আপনি শুরুতেই অ্যান্সার পেয়ে যাচ্ছেন। 750কে এমন 2 ভাগে ভাগ করব যাতে পার্থক্যটা আবার 5 আসে। তাহলে এখানে দেখেন 30 আর 25, এই শেষে শূন্য দেখেই বোঝা যাচ্ছে যে একটা শূন্যওয়ালা সংখ্যা আসবে। তাহলে 30 আর 25 নিলে গুণ করে 75 হয়, 3 25 75, আর বিয়োগ করে আবার 5 হয়। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে অর্ধেকের দৈর্ঘ্য কত। এই যে বারবার কিন্তু অর্ধেকটাই চাইছে, তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে এটা দৈর্ঘ্য হচ্ছে 5 বেশি মানে 30। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30। তো এই যে সংখ্যা ভাঙানোর যে বিষয়টা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে? ওকে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর শুধু জ্যামিতিতে প্র্যাকটিস করবেন এরকম তো না, আমরা অনেক অঙ্কে এইভাবে দেখাই দিছিলাম, সমীকরণে পাশাপাশি হচ্ছে যে গতিবেগের ক্লাসে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করুন। এখন অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো সবগুলো সহজ। আমরা কি একটু স্কিপ করতে পারি, বা আপনার কোনো নাম্বারের সমস্যা হলে বলতে পারেন। 33 নম্বরের কথা একজন বলুন, 32 নম্বরের কথা একজন বলছে। আচ্ছা, 32 নম্বর দেখেন, পানির মতো সহজ অঙ্ক। এই ধরনের খাতা কলম ছাড়াই পারতে হবে, ঠিক আছে? 32 নম্বর বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। এই 1.5 গুণ বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি। বিভিন্ন প্রশ্নে আপনারা যখন 1.5 গুণ বিষয়টা পাবেন তখন এটাকে অনুপাত আকারে চিন্তা করবেন। খেয়াল করেন, এই যে একটু আগে আমরা একটা জিনিস পাইছিলাম না, দৈর্ঘ্য 1.5 গুণ আর প্রস্থ 1, তার মানে অনুপাত আকারে সাজালে 1.5 অনুপাত 1। এটাকে এখন তো অনুপাতে তো দশমিক সংখ্যা রাখা যায় না, এই জন্য 2 দ্বারা গুণ করলে 3 অনুপাত 2। তার মানে তুলনাটা যখন 1.5 গুণ থাকবে তখন বড়টাকে 3 আর ছোটটাকে যদি 2 ধরেন তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে, আপনার হিসাব করতে সুবিধা হবে, ভগ্নাংশ আর থাকবে না। তাহলে এখানে বলতেছে যে 32 নম্বর একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? এই দৈর্ঘ্য বড়, দৈর্ঘ্যের 3 ভাগ, এই 3 ভাগে যদি 48 হয়
তাহলে এই দুই ভাগে কত হবে? 3 8 16 48, 16 দুগুণা 32। তার মানে দৈর্ঘ্য 48, প্রস্থ 32। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে যোগ করে 2 দ্বারা গুণ, 48 আর 32 যোগ করলে 80, 80 এর ডাবল হচ্ছে 160। 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 160। এই যে কাউসার আহমেদ মুন্না বলছেন ইজি এগুলো সব, যেহেতু এগুলো ইজি তাহলে আমরা একটু স্কিপ করি। তার আগে আমাকে 34 নম্বর প্রশ্নটা সমাধান দেন। এটা অনেকগুলো পরীক্ষা আসছে, তো এটা সমাধান দেন, আমরা সামনে আগাবো। চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে এটা সবগুলোতে মুখোমুখি হবে না, কারণ হচ্ছে কি যে এখানে তো ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া থাকার কারণে 3x × 2x = 216। তাহলে x স্কোয়ার 3 দুগুণা 6 দিয়ে ওই পাশে ভাগ করলে হচ্ছে 318, 6 6 36, x এর মান 6। তার মানে এটা 18 আর এটা হচ্ছে 12। তাহলে পরিসীমা কত হবে? 18 12 30, 30 এর ডাবল হচ্ছে 60। ধরতে পারতেছেন? এই সহজ জিনিস এই জন্য একটু ফাস্ট করে দিতেছি। পরিসীমা শর্টকাটটা লজিকটা ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে ডাবল করলে পরিসীমা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা স্কিপ করলাম। আমরা একেবারে চলে গেলাম 35 36 37 38 39 40, একই রকম অঙ্ক, সবগুলো কাছাকাছি কথা বলছি। জাস্ট 41 নম্বর প্রশ্নটা, এটাও একই রকম অঙ্ক, এরকম অঙ্ক করছি আমরা। একটু মুখে মুখে করে দেন তো 41 নম্বরটা। অথই সাগরে বলছেন 41 নম্বর। আলামিন বলছেন 2x × 3x ধরে করলে সহজ। হ্যাঁ, 2x আর 3x এ তো ধরছি আমরা, এই জন্য। আর ভগ্নাংশ ধরলে একটু সময় বেশি নষ্ট হবে। কখন এই 2x 3x ধরবো? যখন 1.5 গুণে কথা বলা থাকবে। তাহলে 41 নম্বর প্রশ্ন বলতেছে যে একটি আয়তক্ষেত্রে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল 192 বর্গমিটার, ক্ষেত্রফল, তাই না? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল। তাহলে আসি যে পরিসীমা কত, এটা বার করতে বলছে। তাহলে আমরা ওই যে ডিফারেন্সের বিষয়টা, এই যে এই সংখ্যার ভাঙার সিস্টেমটাতে দেখব। 192 কি কি গুণ করলে 192 হয়, আবার বিয়োগ করলে 4 হয়। 16 আর 12 গুণ করলে 192 হয়, এবং 16 থেকে 12 বাদ দিলে 4 হয়। তাহলে দৈর্ঘ্য 16, প্রস্থ 12। এখন কি বার করতে বলছে? পরিসীমা বার করতে বলছে। তাহলে মুখে মুখে করবো। 16 আর 12 28, 28 এর ডবল 56। এই স্টাইলে চিন্তা করলে মুখে মুখে পরিসীমা দ্রুত বাইর হবে। ঠিক আছে, ওকে। মোটামুটি আয়তক্ষেত্রের বেসিক আলোচনাটা ক্লিয়ার। এটা কিন্তু আরও জটিল প্রশ্ন আছে অনেকগুলা, এগুলো হচ্ছে পরিমিতি রিলেটেড প্রশ্ন, ওগুলো আমরা পরিমিতিতে দেখব। তো আজকে কি এই পর্যন্ত ক্লোজ করে দিব ক্লাসটা? আমাদের পরবর্তীতে একটা ক্লাস আছে, তো এই জন্য বর্গটা আজকে আর শুরু না করি। আগামী দিনে আমরা বর্গ, রম্বস, আয়তক্ষেত্র মানে সামান্তরিক যতটুকু পারে আগে যাবো ইনশাল্লাহ। আগামী দিনে চেষ্টা করবো শেষ করে দেওয়ার, কারণ এগুলো সব ইজি বিষয়, তো যাতে 2টা ক্লাসে হয়ে যায়। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একবার করে রিডিং পড়া। তাহলে আপনারা হচ্ছে কি যে কোনটা সহজ কোনটা কঠিন, কোথায় আপনার প্রশ্ন করতে হবে, কোথায় বোঝা নিতে হবে, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার থাকবেন। ঠিক আছে? যারা একটু দুর্বল আছেন বিশেষ করে, তারা অবশ্যই, যেহেতু আমরা কন্টিনিউয়াস ক্লাস নিতেছি এবং বই থেকে ধরে ধরে ক্লাস নিতেছি, এটা অনেক বড় সুযোগ আপনাদের জন্য। বই থেকে বাকি প্রশ্নগুলো আগে দেখবেন একবার করে রিডিং, তাহলে আগামী ক্লাসে আপনাদের সাথে এই টপিকটা ক্লিয়ার করা হয়ে যাবে। আগামী ক্লাস পরশু দিন না, আগামী ক্লাস আগামীকালকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালকেই হবে, জেনে রাখেন। যদি না হয় তাহলে আমি আগে থেকে জানাই দিব। ধন্যবাদ সবাইকে।